সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, অর্থাৎ বিএনপির প্রার্থী ওই আসনে নির্বাচন করতে পারছেন না। এই নিয়ে ৩টি আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের আপিলের সুযোগ রয়েছে, তবে এই ৩ জনেরই ফিরে আসা খুবই কঠিন। এমনকি সমীকরণটা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে, ওই ৩টি আসনে বিএনপির অল্টারনেটিভ কোনো প্রার্থী নেই। শুধুমাত্র একটি আসনে আছে, বাকি দুটিতে বিএনপির অল্টারনেটিভ প্রার্থী নেই। বিএনপির যে কাউকে সমর্থন দিবে সেরকমও কেউ নেই। এমনকি ওই ৩টি আসনে ধানের শীষের প্রার্থী থাকছে না। অর্থাৎ এই জটিলতাটাতে বিএনপি পড়ছে। অন্তত ৩টি আসন বিএনপিকে খালি রেখেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং ওই ৩টি আসনই বিএনপির জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আসন। অনেক নির্বাচনেই এরকম ঘটনাগুলো ঘটে। অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলেও তারা ফিরে আসতে পারেন না, শেষ পর্যন্ত ওই আসনগুলো ফাঁকা রাখতে হয়। তবে অল্টারনেটিভ বলতে স্বতন্ত্র হিসেবে অনেকেই নমিনেশন কিনে রাখেন, তখন তাদেরকে দল সমর্থন দিয়ে বিজয়ী করে এসে নিয়ে আসে আর কি। কিন্তু বিএনপির এই ক্ষেত্রে এই জটিলতাটা ফেস করতে হচ্ছে, কেননা এর মধ্যে দুটি আসনে বিএনপির অল্টারনেটিভ কোনো প্রার্থী নেই। অর্থাৎ এই ৩টি আসনেই ধানের শীষ থাকছে না, এবং দুটি আসনে বিএনপির সমর্থন দেওয়ার মতো কাউকে পাচ্ছে না। সবচেয়ে বড় জটিলতা সম্ভবত বিএনপির জন্য এটা। মোট কথা, ৩টি আসনে ধানের শীষ নাই, বিএনপির জোটের প্রার্থী নাই। বিএনপির মোটামুটি বলা চলে বিএনপির সমর্থিত কোনো নেতা যে স্বতন্ত্র হওয়ার জন্য, বিদ্রোহী হওয়ার জন্য মনোনয়ন কিনেছেন, এরকম কেউ নেই, এরকম দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন যেটি হলো কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের। তিনি এই আসনে নির্বাচন করছেন, হাসনাত আবদুল্লাহ। সেই আসনেই বিএনপির প্রার্থী যিনি, তার মনোনয়ন বাতিল হয়েছে, অর্থাৎ তিনি নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এই যে ঋণ খেলাপি হিসাবে তিনি আবেদন করেছিলেন, তাকে যেন এখান থেকে তিনি শর্ত সাপেক্ষে নির্বাচন করছিলেন, তবে আপিল বিভাগ এটা স্থগিত করে দিয়েছে। এবং এই প্রার্থীর নাম মঞ্জুরুল হাসান মুন্সি। তিনি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। অর্থাৎ হাইকোর্ট যে তাকে নির্বাচন করার জন্য যে ক্লিনশিট দিয়েছিল, সেটা স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। তার ফিরে আসার একেবারে বিন্দুমাত্র সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তারপরেও এখানে আইনের মারপ্যাচ, অনেক কিছুই আমি বুঝি না। শেষ পর্যন্ত তিনি ফিরে আসতে পারেন কিনা এটা নিয়ে একটা যদি কিন্তু থাকছে। তার উপর হাসনাত আবদুল্লাহর আসনে আপনি যদি বাইপাস করে যদি সেখানে যদি উনি ফিরে আসার চেষ্টা করেন, হাসনাত আবদুল্লাহ খুব সহজে এটা ছাড় দেবে না। এবং আমি দেখেছি যখন মনোনয়ন যাচাই বাছাই করা হচ্ছিল, বিএনপির অনেককেই, যাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, যাদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ছিল, তাদের অনেককেই যখন নির্বাচন করার মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছিল, আমি দেখেছি হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, প্রশাসন পক্ষপাতিত্ব করছে, এবং বিএনপির ঋণ খেলাপিদেরকে ক্লিনশিট দিয়ে দিচ্ছে, বা দ্বৈত নাগরিকদেরকে নির্বাচন করার জন্য মনোনয়ন বৈধ ঘোষণা করে দিচ্ছে। এরপরে আমরা দেখলাম চেম্বার আদালত থেকে এরকম একটা আদেশ এলো, অর্থাৎ খুব সহজে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। এই আসনে খুব বেশি অল্টারনেটিভ বিএনপির নেই, এখন পর্যন্ত সেভাবে খোঁজ খবর নেওয়া যায়নি। তবে আমি যতটুকু জানি, এই আসনে বিএনপির অল্টারনেটিভ নেই। হয়তো কেউ কেউ পরিচিতির জন্য মনোনয়নপত্র কিনে রেখেছেন, শেষ পর্যন্ত যাচাই বাছাই তারা টিকেছেন কিনা, কিংবা যাচাই বাছাই পর্যন্ত গিয়েছেন কিনা, মনোনয়ন কিনলেও মনোনয়ন জমা দিয়েছেন কিনা, সেরকমও হতে পারে, দুই একজন থাকলেও থাকতে পারেন আর কি। কুমিল্লা ৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ 11 দলীয় জোটের প্রার্থী এটা। এবং এই যেহেতু মঞ্জুরুল হাসান মুন্সি যেহেতু বাদ গেলেন, হাসনাত আবদুল্লাহ এখানে একেবারেই ফেভারিট। তিনি এখান থেকে জয়ী হয়ে আসবেন, একেবারে কনফার্ম। হাসনাত আবদুল্লাহ এমপি হচ্ছেন, মঞ্জুরুল হাসান মুন্সি না থাকলে হাসনাত আবদুল্লাহ এমপি হচ্ছেন, এটা একেবারেই কনফার্ম। মানে আপনি লেখা নিতে পারেন, একজন এমপি কনফার্ম হয়ে গেল। তারপরে শেরপুর ২ আসন, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিল, একেবারে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, ফাহিম চৌধুরী, অস্ট্রেলিয়ান নাগরিক, দ্বৈত নাগরিক। তবে তিনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছিলেন। তিনি বলছেন যে
ক্রিসমাসের আগে দিয়ে হচ্ছে তিনি নাগরিকত্ব বাতিলের আবেদন করেছিলেন, যার কারণে ক্রিসমাসের ছুটির কারণে তিনি আসলে কাগজপত্র পাননি। তো বিএনপি মনোনয়ন ঘোষণা করেছে আরও আগে, তিনি কেন ততদিনে এটা স্যারেন্ডার করেননি কিংবা হচ্ছে এই নাগরিকত্ব ত্যাগ করেননি, এটা একটা বড় প্রশ্ন। অর্থাৎ তার নাগরিকত্ব যে ত্যাগের ঘটনা, এই ঘটনা নিয়ে একটা প্রশ্ন থাকছে। তবে তিনি যদি নাগরিকত্ব ত্যাগের চিঠিপত্র যদি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে দিতে না পারেন, তাহলে তার মনোনয়ন থাকছে না। তবে এখন পর্যন্ত মোটামুটি সম্ভাবনা যেটা, তার মনোনয়ন তিনি টিকাতে পারবেন না। ওইখানকার নেতাকর্মীরাও খুব হতাশ। ওইখানে 5 জন, তিনি এই ফাহিম চৌধুরী ছাড়াও এই শেরপুরের এই আসনে, নকলা নলিতাবাড়ি আসনে আরও 5 জন বিএনপি নেতা মনোনয়ন নিয়েছিলেন, কিন্তু ফাহিম চৌধুরীর মতো একজনকে যখন মনোনয়ন দিল, কেউ আর মনোনয়নপত্র জমা দেননি। সবাই একতাবদ্ধ হয়ে নির্বাচন করছিলেন, কেউ একেবারে মানে মনোনয়নপত্র জমা দেননি, নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু দেখা গেল ওনার মনোনয়ন যাচাই বাছাই ওনার মনোনয়নটা বাতিল হয়ে গেল। এখন নেতাকর্মীদের মধ্যে হতাশ। আমি এরকমও শুনেছি ওইখানে শেরপুরের ওই 2 উপজেলার বিএনপি নেতারা বলছেন যে আমি বলেছিলাম ফাহিম চৌধুরীর মাকে হলেও একটা মনোনয়নপত্র নিয়ে রাখতে, জমা দিয়ে রাখতে, কিন্তু সেটা করেননি। এখন আসনটি বিএনপিকে খালি রাখতে হচ্ছে। এই যে বিএনপিকে আসনটি খালি রাখতে হচ্ছে, এই খালি রাখার এই সুযোগে সেখানে জামাত এগিয়ে যাচ্ছে এবং সেখানে জামাতের অবস্থানও মোটামুটি একেবারে খারাপ না। তবে ফাহিম চৌধুরী যদি থাকতেন জামাতের কোনো সম্ভাবনা থাকতো না, কেননা ফাহিম চৌধুরী মোটামুটি বিএনপির একজন ওইখানকার ওই এলাকার জনপ্রিয় নেতা, এবং তার উপর আমি দেখেছি যে ওইখানকার নকলা, তারপরে হচ্ছে নলিতাবাড়ির নেতাকর্মীদের ব্যাপক আস্থা এবং কোনো বিভাজন সেখানে আমি দেখিনি। অর্থাৎ তিনি না থাকা মানে জামাত জিতে যাচ্ছে একেবারে কনফার্ম। সেখানে জামাতের প্রার্থী হলেন গোলাম কিবরিয়া। তিনিও চাচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী যেন ফিরে আসেন। এখন তিনি জানেন ফিরে আসতে পারবেন না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলা তিনি দেবেনই। অর্থাৎ এই 2টি আসনে বিএনপি আসলে কাউকে পাচ্ছে না। আরেকটি আসন যেটা বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, সেটা হলো যশোর 4 আসন। টিএস আইয়ুব, তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে এবং শেষ পর্যন্ত ঢাকা ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন এই যে তিনি তো আর এই ঋণ এতদিন দেন নাই, এখন হঠাৎ করে দিয়ে দিতে পারবেন না। দিলেও সেটা নিয়ে প্রশ্ন থাকবে, এবং দিলেও সেই প্রক্রিয়া কতদিন লাগতে পারে সেটা নিয়ে প্রশ্ন থাকবে। অর্থাৎ তিনি সেখান থেকে ফিরে আসা কিংবা হচ্ছে আদালতে আপিল করে নিজেকে আপাতত দায় মুক্তি নিয়ে নির্বাচন করে পরবর্তীতে মানে একটা মুসলেখা দিবে, আমি পরবর্তীতে ফেরত দিবে, এরকম বইলা টইলা করতে পারেন কি না, করলেও করতে পারেন, কিন্তু যেটা মঞ্জুরুল হাসান মুন্সির ক্ষেত্রে হয়নি সেটা তার ক্ষেত্রে হবে কি না সেটা নিয়ে প্রশ্ন থাকছে। তবে হয়তো এমনও হইতে পারে সরকার কোনো আদেশ দিতে পারে যে এই শর্তে এদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত। অর্থাৎ তিনি ঋণ খেলাপি, তাকে আপাতত তার মনোনয়ন বাতিল, আপিলে ফেরা খুবই কঠিন, ফেরা একেবারেই অসম্ভব না বললেও মানে খুবই কঠিন, একেবারে ভয়াবহ কঠিন। সেই জায়গা থেকে টিএস আইয়ুবও সম্ভবত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সেই জায়গা থেকে এই আসনে যদিও বিএনপির 2-1 জন অল্টারনেটিভ প্রার্থী নেতা মনোনয়ন নিয়ে রেখেছেন, এই জায়গাতে বিএনপি হয়তো অল্টারনেটিভ পাইলেও পাইতে পারেন। সেই জায়গায় হয়তো কিছুটা বিএনপি রিল্যাক্স রয়েছে, কিন্তু কুমিল্লা 4, তারপরে হচ্ছে শেরপুর 2, এই 2টি আসনে বিএনপির অল্টারনেটিভ প্রার্থী নেই। এই 2টি আসন বিএনপি একবারে নির্বাচনের আগেই বিএনপি হেরে বসছে আর কি। তো এই যে টিএস আইয়ুব, তারপরে হচ্ছে মঞ্জুরুল হাসান মুন্সি এবং ফাহিম চৌধুরী, এই 3 জন, একজন দ্বৈত নাগরিক আর 2 জন ঋণ খেলাপি হওয়ার কারণে বিএনপি ওই 3টি আসনে প্রার্থী পাচ্ছেন না। এইগুলো বিএনপির আগেই বিবেচনা করা উচিত ছিল এবং আগেই দেখা উচিত ছিল কে ঋণ খেলাপি, এবং দলীয় মনোনয়ন দেওয়ার পর তাদেরকে বলা উচিত ছিল আপনারা ঋণের বিষয়গুলো মীমাংসা করে ফেলেন, কিংবা হচ্ছে মনোনয়ন দেওয়ার আগে থেকে তাদেরকে সফট সিগন্যাল দেওয়া উচিত ছিল যে হচ্ছে আমরা আপনাকে মনোনয়ন দিব, আপনি আপনার যেসব ইস্যুস আছে এগুলো হচ্ছে ঠিক করে ফেলেন। অর্থাৎ বিএনপির দিক থেকেও সেটা সেভাবে করা হয়নি এবং এই প্রার্থীরা খুবই নেগলিজেন্সি করেছেন এবং তারা হচ্ছে এই জায়গাগুলো নিজেদের মীমাংসা করেননি এবং ঋণখেলাপি হিসেবে রয়ে গেছেন, নিজের বদনামও কামিয়েছেন। এমনকি তিনি নির্বাচনও করতে পারছেন না এবং দলের হয়ে ওই আসনটি তার কারণে ফাঁকা রাখতে হচ্ছে। এই জটিলতাগুলোকে এখন দলকে ফেস করতে হচ্ছে। এখন যেহেতু এখানে ফাঁকা থাকছে, বিএনপির দলীয় প্রার্থী নেই, ধানের শীষ নেই, এই আসনগুলোতে জামাত এবং জামাতীয় জোট এগিয়ে থাকবে এবং এই আসনগুলো বিএনপি তো কনফার্ম হারাচ্ছে, কেননা ধানের শীর্ষে প্রার্থী নেই এবং এই জটিলতা বিএনপিকে ফেস করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।